ময়ূরপঙ্খী সারা রাত ভেসে ভেসে ভোরে রাঙা নদীর জলে গিয়ে পড়ল। রাঙা নদীর কোনো দিকেই কূল নেই, কোনো পাড় নেই, শুধু রাঙা জল। কিছুক্ষণের মধ্যেই মাঝিরা দিক হারালো। পাঁচটা ময়ূরপঙ্খী ঘুরতে ঘুরতে সমুদ্রে গিয়ে পড়ল। রাজপুত্র, মাঝি, সেপাইরা সবাই ভয়ে চিৎকার করতে থাকলো। 7 দিন 7 রাত ধরে ময়ূরপঙ্খী সমুদ্রের ঢেউয়ে ওলটপালট হতে থাকলো। শেষে নৌকা যখন প্রায় ভেঙে পড়েছে, রাজপুত্রেরা বলতে লাগলো, যদি বুদ্ধু ভাই আর বুতুম ভাই থাকতো তাহলে এখন আমাদের রক্ষা করতো। কি ভাই, কি ভাই, কি চাই তোমার? এই বলে বুদ্ধু আর বুতুম তাদের সুপুরির পাতা দিয়ে তৈরি নৌকো ময়ূরপঙ্খীর সঙ্গে বেঁধে রাজপুত্রের কাছে এলো আর মাঝিদের বলল, নৌকা উত্তর দিকে পাল তুলে দাও। দেখতে দেখতে ময়ূরপঙ্খী সমুদ্র ছেড়ে একটা নদীতে এসে পড়ল। নদীতে জল টলমল করছে। 2 পাড়ে আম কাঁঠালের হাজার হাজার গাছ। রাজপুত্রেরা সকলে আম কাঁঠাল খেয়ে ক্ষুধা মিটালেন। তারপরেই রাজপুত্রেরা বলতে লাগলো, ময়ূরপঙ্খীতে বাদর আর পেঁচা কেন রে? এই দুটোকে জলে এক্ষুনি ফেলে দে। মাঝিরা বুদ্ধু আর ভুতুমকে জলে ফেলে দিল। তাদের সুপুরির পাতা দিয়ে তৈরি নৌকা খুলে ছুঁড়ে ফেলে দিল। নদীর জলে ময়ূরপঙ্খী আবার ভাসতে শুরু করলো। ভাসতে ভাসতে এক জায়গায় এসে 5টা ময়ূরপঙ্খী হঠাৎ ঠুস করে জলে ডুবে গেল আর তাদের কোনো চিহ্নই থাকলো না। অনেকক্ষণ পর বুদ্ধু আর ভুতুমের সুপুরির পাতার ছোট নৌকায় সেখানে এলো। বুদ্ধু বলল, দাদা। ভুতুম জিজ্ঞাসা করলো, কি? বুদ্ধু বলল, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা হয়েছে, একবার ডুব দিয়ে দেখো তো। ভুতুম বলল, হোক গিয়ে, ওরা মরে গেলে আমরা বাঁচি, আমি ডুব দিতে পারবো না। বুদ্ধু বলল, ছি ছি, এ কথা বলো না, তাহলে তুমি থাকো, এই আমার কোমরে সুতা বাঁধলাম, আমিও ডুব দিয়ে দেখি। যতদিন সুতোটাতে টান না দেব ততদিন তুমি যেন আমাকে তুলো না। ভুতুম বলল, ঠিক আছে, তবে তাই হোক। তখন বুদ্ধু নদীর জলে ডুব দিল। ভুতুম সুতো ধরে বসে থাকলো। যেতে যেতে বুদ্ধু পাতালপুরীতে গিয়ে দেখলো এক বিশাল সুড়ঙ্গ। বুদ্ধু সুড়ঙ্গ দিয়ে নিচে নামলো। সুড়ঙ্গ পার করে বুদ্ধু সেখানে এক রাজপ্রাসাদ দেখতে পেল, অনেকটা ইন্দ্রপুরীর মতো, কিন্তু সে রাজ্যে কোনো মানুষজন নেই, শুধু 100 বছর বয়সী এক বুড়ি বসে একটা ছোট কাঁথা সেলাই করছে। বুড়ি বুদ্ধুকে দেখেই হাতের কাঁথা বুদ্ধুর গায়ে ছুঁড়ে মারল আর সঙ্গে সঙ্গে হাজার হাজার সেপাইরা এসে বুদ্ধুকে বেঁধে রাজপ্রাসাদের ভিতর নিয়ে গেল। সেখানে নিয়ে গিয়ে সেপাইরা বুদ্ধুকে এক অন্ধকারে কুঠুরির মধ্যে বন্ধ করে রাখল। তখন কুঠুরির মধ্যে এসো বুদ্ধু ভাই, এসো এসো বলে অনেকে বুদ্ধুকে ঘিরে ধরল। বুদ্ধু দেখল তারা রাজপুত্র আর তাদের মাঝি সেপাইরা। বুদ্ধু বলল, বাহ, তোমরা এখানে রয়েছ, ভালো ভালো। পরদিন বুদ্ধু দাঁত মুখ বের করে মরার ভান করে পড়ে থাকলো।
এক দাসী রাজপুত্রের খাবার নিয়ে যেত। সে এসে দেখল কুঠরির মধ্যে একটা বাদুড় মরে পড়ে আছে। সে যাবার সময় মরা বাদুড়টাকে বাইরে ফেলে দিয়ে গেল, ব্যাস, আর কি। তখন বুদ্ধু আস্তে আস্তে চোখ খুলে তাকালো, এদিকে ওদিকে দেখে উঠে পড়ল। উঠেই বুদ্ধু দেখল বিশাল রাজপ্রাসাদের 3 তলায় মেঘবরণ চুল কুচবরণ মেয়ে সোনার শুক পাখির সঙ্গে কথা বলছে। বুদ্ধু গাছের ডাল বেয়ে দালানের ছাদে গিয়ে কুচবরণ মেয়ের পিছনে দাঁড়ালো। তখন কুচবরণ মেয়ে বলছিল, সোনার পাখি ওরে সুখ, মিছেই গেল রূপোর বৈঠা, হীরের হার কেউ না এলো। রাজকন্যার খোঁপায় মতির ফুল লাগানো ছিল। পিছন থেকে বুদ্ধু আস্তে করে মতির ফুলটা তুলে নিল। তখন সুখ বলল, কুচবরণ মেয়ে, মেঘবরণ চুল, কি হলো মেয়ে, মতির ফুল? রাজকন্যা খোঁপায় হাত দিয়ে দেখল ফুল নেই। সুখ বলল, কলাবতী রাজকন্যা, চিন্তা নেই কো আর, মাথা তুলে চেয়ে দেখো বর তোমার। কলাবতী চমকে পিছনে ফিরে দেখলেন বাদর। কলাবতী মাথা হেঁট হলো, হাতের চুড়ি ছুঁড়ে ফেলে দিল। মেঘবরণ চুলের বিনুতে খুলে কলাবতী রাজকন্যা মনের দুঃখে শুয়ে কাঁদতে লাগল। কিন্তু রাজকন্যা আর কি করবেন, তিনি পণ করেছেন। 3 বুড়ির রাজ্য পার করে, রাঙা নদীর জল পেরিয়ে, কাঁথা বুড়ি আর অন্ধ কুঠুরির হাত থেকে বেঁচে তার রাজপ্রাসাদে এসে মতির ফুল নিতে পারবে, সেই তার স্বামী হবে। শেষ পর্যন্ত রাজকন্যা উঠে বাদরের গলায় মালা দিলেন। তখন বুদ্ধ হেসে জিজ্ঞাসা করল, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বললেন, আগে ছিলাম বাবা মায়ের, তারপর ছিলাম আমার, এখন তোমার। বুদ্ধ বলল, তাহলে আমার দাদাদের ছেড়ে দাও, আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মায়েদের বড় কষ্ট, তুমি আগে তাদের আর কষ্ট দূর করো। রাজকন্যা বললেন, এখন তুমি যা বলবে তাই করব, চলো। কিন্তু তুমি আমাকে এভাবে তো নিয়ে যেতে পারবে না, আমি এই কৌটার মধ্যে থাকি, তুমি কৌটো করে আমাকে নিয়ে চলো। বুদ্ধ বলল, ঠিক আছে। রাজকন্যা কৌটোর ভিতরে ঢুকলেন। অমনি শুক পাখি তাড়াতাড়ি গিয়ে ঢাকঢোলে ঘা দিল। দেখতে দেখতে রাজপ্রাসাদের মধ্যে এক বিরাট হাটবাজার বসে গেল। রাজকন্যার কৌটো দোকানের অন্যান্য কৌটোর সঙ্গে মিশে গেল। বুদ্ধ বলল, এ তো বেশ ভালো। সে ঢাকঢোল নিয়ে বাজাতে শুরু করলো। ঢাকঢোলের ডান দিকে ঘা দিলে হাটবাজার বসে, আর বাঁ দিকে ঘা দিলে হাটবাজার ভেঙে যায়। বুদ্ধ চোখ বুজে বসে বাজাতে থাকলো। দোকানিরা দোকান ওঠাতে আর নামাতে নামাতে হাঁপিয়ে উঠল, আর তারা পারছে না। তখন সকলে বলল, থামুন থামুন, রাজকন্যার কৌটো নিন, আর আমার হাট করতে চাই না। বুদ্ধ ঢাকঢোলের বাঁ দিকে ঘা মারল, হাট ভেঙে গেল, কেবল রাজকন্যার কৌটাটা পড়ে রইল। বুদ্ধ এবার আর ঢোলটা ছাড়ল না। ঢোল কাঁধে নিয়ে কৌটোর কাছে গিয়ে ডাকল, রাজকন্যা, রাজকন্যা, ঘুমিয়ে আছো কি? বরণ করতে ঢাকঢোল নিয়ে এসেছি।
রাজকন্যা কৌটা থেকে বেরিয়ে এসেছে। বললেন, আমার বড় খিদে পেয়েছে, গাছের ফল এনে দাও, খাবো। বুদ্ধ বলল, আচ্ছা। রাজকন্যা কৌটোয় উঠলেন। বুদ্ধু ঢোল কাঁধে, কৌটো হাতে নিয়ে গাছের ফল আনতে চলল। সেখানে গিয়ে দেখে গাছে কত রকমের ফল হয়েছে। দেখে বুদ্ধুরও লোভ হলো, কিন্তু ও বাবা, একটা অজগর সাপ গাছের গোড়ায় বসে শোঁ করে ফুঁসছে। বুদ্ধু আস্তে আস্তে গাছের চারদিকে ঘুরে এলো, তারপর দিল এক দৌড়। তার কামড়ের ভয় পেলে চলবে না। কোমরের সুতোর জড়িয়ে অজগরকে দুই টুকরো করে কেটে ফেলল। তখন বুদ্ধু গাছে উঠে ফল পেড়ে রাজকন্যাকে ডাকল। রাজকন্যা বলল, আর না, সব হয়েছে, এখন চলো তোমার বাড়ি যাব। বুদ্ধু বলল, না, সব হয়নি, আমাদের সঙ্গে রাজপুত্রের আর বুড়ির কাঁথাটা নিতে হবে। রাজকন্যা বলল, নিয়ে নাও। তখন 5 রাজপুত্র, মাঝি, ময়ূরপঙ্খী সব নিয়ে ঢাকঢোল কাঁধে, কৌটো হাতে, মতির ফুল কানে দিয়ে, বুড়ির কাঁথা গায়ে নিয়ে গাছের ফল খেতে খেতে বুদ্ধু কোমরের দড়িতে টান মারল। ভুতুম বুঝল এবার বুদ্ধু আসছে। সে সুতো টেনে তুলল। 5 রাজপুত্র, সেপাই, মাঝি, ময়ূরপঙ্খী সব নিয়ে বুদ্ধু ভেসে উঠল। ভেসে উঠে মাঝিরা তাড়াতাড়ি পাল তুলে দিল। বুদ্ধু গিয়ে ময়ূরপঙ্খীর ছাদে বসল। ভুতুম গিয়ে ময়ূরপঙ্খীর মাস্তুলে বসল। এবার সবাইকে নিয়ে ময়ূরপঙ্খী দেশে ফিরে চলল। ছাদের উপর বসে বুদ্ধ চোখ মিটিমিটি করে আর মাঝে মাঝে কৌটা খুলে তার সঙ্গে কথা বলতে থাকে। মাঝিরা এই খবর রাজপুত্রদের দিল। খবর পেয়ে তারা প্রথমে কিছু বলল না। তারপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, বুদ্ধ আর গৌতমও ঘুমাচ্ছে, সেই সময় রাজপুত্রেরা চুপি চুপি এসে কৌটো সরিয়ে নিল। ঢাকঢোল কাঁধে নেওয়া, বুড়ির কাঁথা গায়ে দেওয়া বুদ্ধকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল। ভুতুম মাছ তুলে ছিল, তার বুকে তীর মারল। বুদ্ধু ভুতুম জলে পড়ে ভেসে গেল। তখন কৌটো খুলতেই মেঘবরণ চুল, কুচবরণ রাজকন্যা বের হয়ে এলেন। রাজপুত্রেরা জিজ্ঞাসা করলেন, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বললেন, ঢাকঢোল যার। শুনে রাজপুত্রেরা বললেন, ও, বুঝতে পেরেছি, রাজকন্যাকে আটকে রাখো। কি করবেন? রাজকন্যা ময়ূরপঙ্খীর এক কাঠুরির মধ্যে আটকে থাকলেন। ময়ূরপঙ্খী নৌকো এসে ঘাটে থামল। সমস্ত রাজ্যময় সাজ সাজ রব পড়ে গেল। রাজা, রানী এবং রাজ্যের সকলে নদীর ধারে এলেন। মেঘবরণ চুল, কুচবরণ মেয়েকে নিয়ে রাজপুত্রেরা এসেছেন। রানীরা ধান, দুব্য, পঞ্চপ্রদীপ নিয়ে শাঁখ বাজিয়ে রাজকন্যাকে বরণ করে ঘরে নিয়ে গেলেন। রানী জিজ্ঞাসা করলেন, রাজকন্যা, তুমি কার? রাজকন্যা বললেন, ঢাকঢোল যার। ঢাকঢোল হীরা রাজপুত্রের না, ঢাকঢোল মানিক রাজপুত্রের না, ঢাকঢোল মতি রাজপুত্রের না, ঢাকঢোল তাহলে শঙ্কর রাজপুত্রের না, ঢাকঢোল কাঞ্চন রাজপুত্রের না। রানীরা বললেন, তাহলে তোমাকে আমরা এবার কেটে ফেলব। রাজকন্যা বললেন, আমার 1 মাস ব্রত,
1 মাস পরে যা খুশি করো। রানীরা তাই মেনে নিলেন। ভুতুমের মা, বুদ্ধুর মা এতদিনে কাঁদতে কাঁদতে একদম মরে যাওয়ার মতো অবস্থা। শেষে দুজনে নদীর জলে ডুবে মরতে গেলেন। এমন সময় একদিক থেকে বুদ্ধু ডাকলো মা, আরেক দিক থেকে ভুতুম ডাকলো মা বলে। দুখুনি দুমা ফিরে তাকিয়ে দেখলেন বুকের ধন হীরামানিক বুদ্ধু এসেছে, বুকের ধন হীরামানিক ভুতুম এসেছে। বুদ্ধুর মা ভুতুমের মা পাগলের মতো ছুটে গিয়ে দুজন বুকে জড়িয়ে ধরলেন। বুদ্ধু ভুতুম আর তাদের মায়ের চোখের জল তখন আর থামতেই চাইল না। বুদ্ধু ভুতুম কুঁড়ে ঘরে গেল। পরদিন তাদের কুঁড়ে ঘরের কাছে মস্ত হাট বাজার বসে গেল। তাই দেখে সবাই অবাক। তারপরের দিন সবাই দেখল চিড়িয়াখানার দাসী ঘেটুকুরানির কুঁড়ে ঘরের চারদিকে গাছে গাছে ফল হয়েছে। আবার সবাই আশ্চর্য হয়ে গেল তা দেখে। আবার তার পরের দিন ওই কুঁড়ে ঘরের চারিদিকে লক্ষ্য সেপাই পাহারা দিচ্ছে দেখে সবাই চমকে উঠল। সেই খবর রাজার কানে গেল। খবর পৌঁছানো মাত্রই সেদিন কলাবতী রাজকন্যা রাজাকে বললেন, আমার ব্রতের দিন শেষ হয়েছে, এবার আমাকে মারবেন কি কাটবেন কাটুন। শুনে রাজা সব বুঝতে পারলেন। বললেন, মা আমি সব বুঝতে পেরেছি। তারপর আদেশ দিলেন, কে আছো নরানী, আর ছোট রানীকে ঢাকঢোল বাজিয়ে ঘরে নিয়ে এসো। অমনি রাজপ্রাসাদের যত ঢাক ঢোল ছিল সব বেজে উঠল। কলাবতী রাজকন্যা স্নান করে নতুন শাড়ি পরে ব্রতের ধান দুব্য মাথায় গুজে দুই রানীকে বরণ করে নিয়ে আসছে। তা শুনে 5 রানী ঘর বন্ধ করে বসে থাকলেন। 5 রাজপুত্রও ঘর বন্ধ করে বসে থাকল। লক্ষ্য সৈন্য নিয়ে ঢাক ঢোল বাজিয়ে নরানী আর ছোট রানীকে নিয়ে কলাবতী রাজকন্যা রাজপ্রাসাদে ফিরে এলেন। বুদ্ধু ভুতুম এসে রাজাকে প্রণাম করল। পরের দিন মহা ধুমধাম করে মেঘবরণ চুল কুচবরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধুর বিয়ে হলো। আর এক দেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভুতুমের বিয়ে হলো। 5 রানী আর 5 রাজপুত্র ঘরের দরজা খুললেন না। রাজা 5 রানী আর 5 পুত্রের ঘর কাটা আর মাটি দিয়ে চিরকালের জন্য বন্ধ করে দিলেন। কয়েকদিন পর একদিন রাতে ভুতুম আর বুদ্ধু কলাবতী আর হীরাবতী রাজকন্যা যে যার নিজের ঘরে ঘুমাচ্ছেন। অনেক রাতে হীরাবতী আর কলাবতী উঠে দেখলেন ঘরে তাদের স্বামী নেই। কলাবতী দেখলেন বিছানার ওপরে একটা বাদুড়ের ছাল পড়ে আছে। হীরাবতী দেখলেন বিছানার উপরে পেঁচার পালক পড়ে আছে। দু বোন ভাবলেন, এই দেখো, তবে তো এরা সত্যিকারের বাদুড় বা পেঁচা নয়। অনেক ভেবে শেষে বাইরের দিকে উঁকি দিয়ে দেখে 2 রাজপুত্র ঘোড়ায় চেপে রাজপ্রাসাদ পাহারা দিচ্ছে। রাজপুত্রেরা দেবতার পুত্রের মতো সুন্দর। তখন 2 বোনে যুক্তি করে তাড়াতাড়ি পেঁচার পালক আর বাদুড়ের ছাল প্রদীপের আগুনে পুড়িয়ে ফেলল। পোড়ানো মাত্রই গন্ধ বের হতে থাকল। গন্ধ পেয়েই রাজপুত্রেরা ঘোড়া ফেলে ছুটে এলেন। বললেন, সর্বনাশ, এ কী করলে? সন্ন্যাসী মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকতাম, দেবপুরে যেতাম আসতাম, রাজপ্রাসাদ পাহারা দিতাম, আর তো এসব করতে পারবো না। এখন তো আর আমার বাদর আর পেঁচা
হয়ে থাকতে পারবো না। সব কিছু যে তোমরা জানতে পেরে গেলে। দুই রাজকন্যা প্রথমে থতমত খেয়েছিল, তারপর হেসে পড়লেন, তার আর কি দরকার, ভালোই তো হলো। দুই রাজকন্যার ঘরে তখন আনন্দের রাত। তারপরের দিন ভোরে উঠে সকলে দেখে দেবতার মতো সুন্দর দুই সোনার চাঁদ রাজপুত্র রাজার দুই পাশে বসে আছে। দেখে সবাই কি আনন্দ! কলাবতী রাজকন্যা বললেন, উনি বাদরের ছাল গায়ে দিয়ে থাকতেন, কাল রাতে আমি তো পুড়ে ফেলেছি। রাজকন্যা হীরাবতী বললেন, উনি পেঁচার পালক গায়ে দিয়ে থাকতেন, কাল রাতে আমি তা পুড়িয়ে দিয়েছি। শুনে সবাই খুব খুশি হলো। তারপর তারপর কি হলো? বুদ্ধর নাম হয়েছে বুধকুমার, ভূতমের নাম হয়েছে রূপকুমার। রাজ্যে আনন্দ উৎসব আরম্ভ হলো। তারপর নরানী, ছোট রানী, বুধকুমার, রূপকুমার আর কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যাকে নিয়ে রাজা সুখ শান্তিতে দিন কাটাতে থাকলেন 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 থাকলেন